ইতিহাস পাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ক্রুসেড যুদ্ধের ইতিহাস। আজকে চতুর্থ পর্ব, বিভক্তি ও বাঙ্গনের মাঝে। তৎকালীন মুসলিম উম্মাহর অবস্থার দিকে তাকালে আমরা সুনিশ্চিতভাবেই উপলব্ধি করতে পারি যে মুসলিম উম্মাহ শীঘ্রই এক ভয়ানক সংকটে নিপতিত হতে যাচ্ছে। আসুন আমরা সে সময় বিদ্যমান ক্ষুদ্র রাষ্ট্র ও বিভক্ত অঞ্চলগুলোর প্রতি দ্রুত একবার দৃষ্টি বুলাই। তাহলেই অনুধাবন করতে পারব যে ক্রুসেড শক্তি কেন বিশেষভাবে এ সময়কালকেই ইসলামী বিশ্বে অভিযান পরিচালনার জন্য বেছে নিয়েছিল এবং কেনই বা তারা নির্বাচন করেছিল ইসলামী বিশ্বের এই বিশেষ অঞ্চলটিকে। 478 হিজরি সনে 1086 খ্রিস্টাব্দে সোলাইমান বিন কুতুলমিশের নেতৃত্বাধীন আনাতুলিয়া অঞ্চলে বসবাসকারী রোমান সেলজুক ও তুতুস বিন আলব আরসালানের নেতৃত্বাধীন শামে বসবাসকারী শামীয় সেলজুকদের মধ্যে বিরাট সংঘাতের ঘটনা ঘটে। এ সময় পার্সিক সেলজুকরা ছিল শামীয় সেলজুকদের পক্ষে। এ সংঘাতেই রোমান সেলজুক রাষ্ট্রের শক্তিশালী শাসক সোলাইমান বিন কুতুলমিশ নিহত হন। ফলে এশিয়া মাইনর অঞ্চলের রোমান সেলজুক রাষ্ট্রে বিরাট প্রশাসনিক শূন্যতা সৃষ্টি হয়, কারণ সোলাইমান বিন কুতুলমিশের পুত্র ও ঘোষিত যুবরাজ কিলিজ আরসালান তখন নিতান্তই বালক ছিলেন। ফলে এশিয়া মাইনর অঞ্চল ভেঙে ছোট ছোট বিভক্ত ও হানাহানিরত কয়েকটি রাষ্ট্রে পরিণত হয়। এই আত্মকলহ ও ভাতৃঘাতী সংঘাতের আরেকটি মন্দ পরিণতি হল রোমান সেলজুক ও শামীয় সেলজুক উভয় গোষ্ঠী বিপদে আপদে পরস্পর একতাবদ্ধ হওয়া ও একে অপরকে সহায়তা করার মতো নির্ভরতা ও আস্থা হারিয়ে ফেলে। ইতিহাসের পরবর্তী প্রেক্ষাপটে ক্রুসেডারদের আগ্রাসনের মুখে ইসলামী শক্তির প্রতিরোধ ভেঙে পড়ার ক্ষেত্রে এই আস্থাহীনতার বিরাট ভূমিকা ছিল। হিজরি 5ম শতকের শেষে খ্রিস্টীয় 11 শতকের শেষে সেলজুক সাম্রাজ্য নিম্নে উল্লেখিত অবস্থায় বিভক্ত ছিল। 1. বৃহত্তর সেলজুক রাষ্ট্র। প্রথম মালিক শাহ এর উত্তরাধিকারী হয়েছিলেন। আরবি ইরাক সহ আশেপাশের সুবিস্তৃত অঞ্চল এর অন্তর্ভুক্ত ছিল। আব্বাসি খেলাফতের উপর ওই বৃহত্তর সেলজুক রাষ্ট্রেরই প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ছিল। মোটামুটি পর্যায়ের একতা থাকলেও এই রাষ্ট্রের অভ্যন্তরে ছিল গৃহ সংঘাত। প্রথম মালিক শাহর মৃত্যুর পর বৃহত্তর সেলজুক রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেন তার জ্যেষ্ঠ পুত্র বার্কি আরুক। তার বিরুদ্ধে তার চাচা ও নিকটাত্মীয়দের পক্ষ হতে বিভিন্ন সময় বিদ্রোহ সংগঠিত হলেও 498 হিজরি 1004 খ্রিস্টাব্দ পর্যন্ত আমৃত্যু তিনি শাসক পদে অধিষ্ঠিত ছিলেন। 2. কিরমানি সেলজুক রাষ্ট্র। এর অবস্থান ছিল দক্ষিণ পারস্য ও পাকিস্তান অঞ্চলে। কারুথ বেগ বিন দাউদ বিন মিকাইল বিন সেলজুকের বংশধরদের হাতে এই রাষ্ট্রের ক্ষমতা ছিল। কারুথ ছিলেন মহান সেনাপতি আলব আরসালানের সহোদর। 3. পার্সিক সেলজুক রাষ্ট্র। উত্তর ইরাক তথা আজমি ইরাক, রায় হামদান ও কুর্দিস্তান জুড়ে ছিল এ রাষ্ট্রের বিস্তৃতি। 4. শামের সেলজুক রাষ্ট্র। এটি দামেস্কের সেলজুক রাষ্ট্রের নামেও পরিচিত ছিল। আলব আরসালানের পুত্র তুতুসের পরিবার শামের সেলজুক রাষ্ট্রের হাল ধরেছিল। তারা নিজেরাও বিভিন্ন দল উপদলে বিভক্ত ছিল এবং শামকে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত করে রেখেছিল। সামনে আমরা এর বিস্তারিত বিবরণ পেশ করব ইনশাআল্লাহ। 5. রোমান সেলজুক রাষ্ট্র। এর অবস্থান ছিল এশিয়া মাইনর অঞ্চলে। কুতুলমিশ বিন ইসরাইল বিন সেলজুক এর পরিবার রোমান সেলজুক রাষ্ট্র পরিচালনা করত। পরিবারের প্রধান পুরুষ ছিলেন তাদের সবচেয়ে শক্তিশালী শাসক সোলাইমান বিন কুতুলমিশ। তার নিহত হওয়ার বিবরণ আমরা ইতিপূর্বে দিয়ে এসেছি। সেলজুক সাম্রাজ্যের বিভক্তির চিত্র। এই অব্যাহত সংঘাত ও আত্মকলহের কারণে ক্রুসেডার বাহিনী প্রবেশের অব্যবহিত পূর্বে মুসলিম ভূখণ্ডের পরিস্থিতি একেবারেই দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়ে। শাম ভূখণ্ডে রিজওয়ান বিন তুতুস এর নেতৃত্বে আলেপ্পোতে স্বতন্ত্র রাষ্ট্র গঠিত হয়। দামেস্কে গঠিত হয় দাক্কাক বিন তুতুস এর নেতৃত্বে আরেকটি স্বতন্ত্র রাষ্ট্র। ফিলিস্তিনে ছিল উত্তরুক তুর্কমানির 2 পুত্র সুকমান ও ইলগাজির শাসন।
উল্লেখ্য তুর্কমানি ছিলেন তুতুস বিন আরব আরসালানের অনুগত সেনাপতিদের একজন। তৎকালীন মিশরের ওবায়দী সাম্রাজ্য নৌশক্তিতে সেলজুকদের চেয়ে অগ্রগামী ছিল। ফলে সোর, সিডন, আক্কা, বেবলস সহ শাম অঞ্চলের বিভিন্ন নৌবন্দর ওবায়দীদের নিয়ন্ত্রণে চলে যায়। অবশ্য আরেক গুরুত্বপূর্ণ উপকূলীয় নগরী ত্রিপলি তখন স্বতন্ত্র রাষ্ট্র ছিল। রাষ্ট্রটির শাসক ইবনে আম্মার আবু তালিব শিয়া মতাদর্শী হলেও ওবায়দী রাষ্ট্র হতে বিচ্ছিন্ন ছিলেন। আর কদিন পরেই যে শাম অঞ্চল হতে যাচ্ছে ক্রুসেড আগ্রাসনের লক্ষ্যবস্তু, সেই শামের এই ছিল পরিস্থিতি। অবশ্য এশিয়া মাইনর অঞ্চলের অবস্থা এর চেয়ে সুখকর কিছুই ছিল না। বিশেষত 478 হিজরি সনে 1086 খ্রিস্টাব্দে সোলাইমান বিন কুতুলমিশ নিহত হওয়ার পর উক্ত অঞ্চলের পরিস্থিতি জটিল আকার ধারণ করে। সুলতান প্রথম মালিক শাহ সোলাইমান পুত্র কিলিজ আরসালানকে পারস্যের নিজ প্রহরা ও তত্ত্বাবধানে বন্দী করে রাখেন। অবশ্য মালিক শাহের মৃত্যু ও তার পুত্র বারকিয়ারুকের ক্ষমতা গ্রহণের সময় কিলিজ আরসালানকে ছেড়ে দেওয়া হয়। কিলিজ আরসালান এবার রোমান সেলজুকদের নতুন নেতায় পরিণত হন। অবশ্য তিনি পুরো এশিয়া মাইনর অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হননি। এ বিষয়টিও প্রণিধানযোগ্য যে এশিয়া মাইনরের মতো জঞ্জা বিক্ষুব্ধ ও দুর্যোগ ফিতনায় ত্বরান্বিত একটি অঞ্চলে দৃঢ়তার সঙ্গে টিকে থাকার জন্য যে মানে নেতৃত্ব, যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন, কিলিজ আরসালানের তা ছিল না। এশিয়া মাইনর অঞ্চল মুসলিম অমুসলিম উভয় শক্তি দ্বারাই আক্রান্ত হতো। একদিকে যেমন এখানে বসবাসকারী বিভিন্ন তুর্কি গোত্র উপগোত্রের মাঝে বিরোধ সংঘাত লেগেই থাকত, অপরদিকে শামের সেলজুকদের সঙ্গেও এ অঞ্চলের প্রশাসনের বিরোধ দীর্ঘদিন ধরে জিয়েছিল। অধিকন্তু বিগত 5 শতাব্দী ধরে মুসলমানদের ঐতিহ্যগত শত্রুর ভূমিকা পালনকারী বাইজান্টাইন সাম্রাজ্যের পাশেই ছিল এশিয়া মাইনরের অবস্থান। এ সব কিছু মিলিয়ে এ অঞ্চলের নেতৃত্ব দানের জন্য প্রয়োজন ছিল অত্যুচ্চ রাজনৈতিক, প্রশাসনিক ও সামরিক দক্ষতার। তাছাড়া এশিয়া মাইনর তখন একক কোনো রাষ্ট্র ছিল না। ইজমির অঞ্চল ছিল জাখারিসের শাসনাধীন। দানিশমান্দ নামে আরেকটি স্বতন্ত্র রাষ্ট্র এশিয়া মাইনর অঞ্চলে ছিল। আহমাদ গাজী নামক জৈনক তুর্কমেন সেনাপতি রাষ্ট্রটি প্রতিষ্ঠা করেছিলেন। এশিয়া মাইনরের উত্তর পূর্ব অঞ্চল জুড়ে ছিল এর বিস্তৃতি। এশিয়া মাইনর অঞ্চলের বিভিন্ন অংশের নিয়ন্ত্রণ নিয়ে রোমান সেলজুক ও দানিশমান্দ রাষ্ট্রের মধ্যে সর্বদাই বিরোধ লেগে থাকত। আর তাই খুব কঠিন ও জটিল পরিস্থিতিতেও পরস্পরের ঐক্য ও মিত্রতার সম্ভাবনা ছিল একেবারেই বিরল। সমস্যা শুধু এতটুকুই নয়, 490 হিজরি সনে 1095 খ্রিস্টাব্দে এশিয়া মাইনরের পশ্চিমাংশে শুরু হয় বাইজেন্টাইনদের সাম্রাজ্যবাদী আগ্রাসন। এ সময় বাইজেন্টাইন বাহিনী উপকূলীয় অঞ্চলের নিসনিয়া ও আবনিয়া অঞ্চল দখল করে নেয়। এশিয়া মাইনর অঞ্চলের পরিস্থিতি জটিল হওয়ার আরেকটি কারণ ছিল এ অঞ্চলের প্রচুর পরিমাণ আর্মেনীয় নাগরিকের বসবাস। আর্মেনীয়রা আবহমান কাল ধরে এ অঞ্চলে নিজেদের স্বতন্ত্র রাষ্ট্রে বসবাস করত, কিন্তু হিজরি 4th শতাব্দীতে, খ্রিস্টীয় 10ম শতাব্দীতে বাইজেন্টাইন সাম্রাজ্য আর্মেনিয়া দখল করে নিজ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেয়। এরপর হিজরি 5ম শতকে এশিয়া মাইনর অঞ্চলের বাইজেন্টাইন অবিভক্ত অংশে সেলজুকদের বিজয়াভিযান চলাকালে সেলজুকরা আর্মেনিয়া অঞ্চলেও আক্রমণ চালায় এবং বিস্তীর্ণ এলাকা ধ্বংস ও বিরান করে ফেলে। বাধ্য হয়ে আর্মেনীয়রা এশিয়া মাইনরের দক্ষিণ পূর্ব অংশের দুর্গম পাহাড়ি অঞ্চল কিলিকিয়ায় চলে যায় এবং সেখানেই নিজেদের মতো করে বসতি স্থাপন করে। এছাড়াও আর্মেনীয়দের অনেকে বিক্ষিপ্তভাবে মালাতিয়া, এডেসা, অ্যান্টিওক অঞ্চলে আশ্রয় নিয়ে সুসংহত হয়। উল্লেখ্য, শেষোক্ত 3 অঞ্চলে সুপ্রাচীন কাল থেকেই প্রচুর বাইজেন্টাইন নাগরিক বসবাস করত। এবার বিক্ষিপ্ত আর্মেনীয়রা আশ্রয় নেওয়ায় অঞ্চল 3টি পরিণত হয় ক্যাথলিক আর্মেনীয় ও অর্থোডক্স বাইজেন্টাইনদের যৌথ আবাসভূমিতে। অবশ্য সোলাইমান বিন কুতুলমিশ 477 হিজরি সনে 1085 খ্রিস্টাব্দে অ্যান্টিওক অঞ্চলকে রোমান সেলজুক রাষ্ট্রের অন্তর্ভুক্ত করতে সক্ষম হন। এরপর সেখানে বসবাসের জন্য প্রচুর পরিমাণ মুসলিম নাগরিকও আগমন করে।
এবং পূর্ব থেকেই বসবাসরত আর্মেনীয় জনগোষ্ঠী ও বাইজেন্টাইনদের সঙ্গে সহাবস্থান করতে থাকে। ওদিকে বৃহত্তর সেলজুক সাম্রাজ্যের সুলতান প্রথম মালিক শাহ এডেসায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। অবশ্য তিনি জিজিয়া প্রদানের শর্তে থেরোস নামক জৈনক আর্মেনীয় সেনাপতিকে সেখানে প্রশাসক হিসেবে বহাল রাখেন। একই ঘটনা ঘটে মালাতিয়ার ক্ষেত্রেও। সেখানে কর্তৃত্ব ছিল জিব্রিল নামক জৈনক আর্মেনীয় সেনাপতির। সেও সেলজুক সাম্রাজ্যের প্রতি আনুগত্য বজায় রাখার শর্তে প্রশাসক পদে বহাল থাকে। এভাবে এই তিনটি এলাকায় আর্মেনীয় জনগোষ্ঠীর উপস্থিতি এবং এশিয়া মাইনরের দক্ষিণ পূর্বে কিলিয়া অঞ্চলে আর্মেনীয় রাষ্ট্র প্রতিষ্ঠা পুরো অঞ্চলের পরিস্থিতি অস্থিতিশীল ও অনিরাপদ করে তোলে। আর এ সব কিছু পরবর্তী সময়ে প্রথম ক্রুসেড আগ্রাসনের সফলতার ক্ষেত্রে সরাসরি প্রভাবক হিসেবে কাজ করে, যেমনটি ক্রুসেড কালের আলোচনায় আমাদের সামনে সুস্পষ্ট হবে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি এশিয়া মাইনর অঞ্চলে সেলজুক আর্মেনীয় বাইজেন্টাইন মিশ্রিত জনবিন্যাস শাসন কেন্দ্রগুলোর পারস্পরিক বিভেদ কলহ, দল গোষ্ঠীগুলোর মাঝে নেতিবাচক সম্পর্ক, প্রতিবেশী অঞ্চলগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কঠিন স্নায়বিক উত্তেজনা ও টানাপোড়েন, এ সব কিছু এ অঞ্চলের পরিস্থিতিকে অত্যন্ত জটিল করে তুলেছিল। আশা করি এই সংক্ষিপ্ত ধারণার মাধ্যমে আমরা এশিয়া মাইনর ও আশেপাশের অঞ্চলে আসন্ন ক্রুসেড আগ্রাসনের প্রেক্ষাপট সহজে উপলব্ধি করতে পারব। মোটামুটি এই ছিল তৎকালীন মুসলিম বিশ্বের পূর্ব প্রান্তের পরিস্থিতি। এক কথায় বললে তৎকালীন ইসলামী প্রাচ্যের পরিস্থিতি মোটেও কল্যাণ ও সৌভাগ্যের বার্তা বহন করছিল না এশিয়া মাইনর অঞ্চলে, না শাম, ফিলিস্তিন, ইরাক বা পারস্য অঞ্চলে। বিচ্ছিন্ন কিছু রাষ্ট্রের কথা বাদ দিলে অবশিষ্ট ইসলামী বিশ্বের পরিস্থিতিও সন্তোষজনক ছিল না। আমাদের আলোচ্য বিষয়ের প্রেক্ষাপটে সম্ভবত এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল হলো মিশর। কেননা মিশর ছিল ক্রুসেড অভিযানের লক্ষ্যবস্তুর অতি সন্নিকটে। বরং কোনো ক্রুসেড অভিযান তো সরাসরি মিশরকে লক্ষ্য করেই পরিচালিত হয়েছিল, যেমনটি আমাদের সামনে সুস্পষ্ট হবে। আপনারা শুনছিলেন ক্রুসেড যুদ্ধের ইতিহাস। আজকে চতুর্থ পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।